স্বাগতম আজকের এই বিশ্লেষণে। মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের সম্পর্ক বুঝতেই পারছেন বিশ্ব অর্থনীতির সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সম্প্রতি ট্রাম্প আর শি জিনপিংয়ের বহু প্রতীক্ষিত একটা শীর্ষ সম্মেলন শেষ হলো। এই সম্মেলন নিয়ে কিন্তু সারা বিশ্বে আলোচনার শেষ নেই। তবে মজার ব্যাপার হলো সম্মেলন থেকে দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসেনি, বরং শুরু হয়েছে নতুন আর বেশ ভঙ্গুর একটা যুদ্ধবিরতি। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই দুই পরাশক্তি তীব্র বাণিজ্য যুদ্ধ থেকে সরে এসে বেশ পরিচিত আর বলা যায় অনুমেয় একটা অচল অবস্থায় ফিরে গেছে। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। প্রথমত, উচ্চ পর্যায়ের তবে সাধারণ একটি শীর্ষ সম্মেলন। দ্বিতীয়ত, অর্জনের পরিমাপ। তৃতীয়ত, বাণিজ্য যুদ্ধের রেশ। চতুর্থত, গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা। এবং সবশেষে, স্পষ্ট প্রতিযোগিতার যুগ। তো চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক। উচ্চ পর্যায়ের তবে সাধারণ একটি শীর্ষ সম্মেলন। একটু চিন্তা করে দেখুন, টেসলার এলন মাস্ক আর এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের মতো ক্ষমতাধর সব নির্বাহীরা যখন উপস্থিত থাকেন, তখন প্রত্যাশা তো এমনিতেই গগনচুম্বী হবে, তাই না? সবাই ভাবছিল বিশাল কোনো বাণিজ্যিক চুক্তি বা প্রযুক্তিগত সমঝোতা হয়তো হবেই। কিন্তু এই $250 বিলিয়ন সংখ্যাটা আসলে আমাদের একটা চমকপ্রদ বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। 2017 সালে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বেইজিং গিয়েছিলেন, তখন ঠিক এই $250 বিলিয়ন মূল্যেরই চুক্তি আর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেবারের সে বিশাল সফলতার বিপরীতে এবারের সম্মেলনে তেমন কোনো বড় বা যুগান্তকারী চুক্তির দেখাই মেলেনি। এই যেমন ধরুন বোয়িং জেট ক্রয়ের তুলনামূলক চিত্রটার দিকে যদি আমরা তাকাই, তাহলেই ফারাকটা একদম স্পষ্ট হয়ে যাবে। 2017 সালে চীন 300টি বোয়িং জেট কেনার চুক্তিতে রাজি হয়েছিল। সেই হিসেবে স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল 2026 সালের এই সম্মেলনে সংখ্যাটা হয়তো বেড়ে 500তে গিয়ে পৌঁছাবে। কিন্তু বাস্তবে কি হলো? চুক্তিতে সম্মত হওয়া জেটের সংখ্যা মাত্র 200। এটি আসলে একদম হাতে নাতে প্রমাণ করে দিচ্ছে যে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ঠিক কতটা আকাশ-পাতাল ফারাক রয়ে গেছে। আর ঠিক এই কারণেই ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজের ক্রেগ সিঙ্গলটনের এই কথাটা খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, শীর্ষ সম্মেলনটি স্থিতিশীলতার আভাস দিলেও অচলাবস্থা অপরিবর্তিত রেখেছে। কথাটা কিন্তু একদম খাঁটি। সম্মেলনটা হয়তো বিশ্ব গণমাধ্যমের সামনে বাজারজাত করার মতো পরিমিত কিছু ফলাফল দেখিয়েছে, কিন্তু ভেতরের মূল অচলাবস্থা বা ডেডলক সেটা একদম আগের মতোই অক্ষত রয়ে গেছে। অর্থাৎ বাইরে থেকে সবকিছু শান্ত আর গোছানো মনে হলেও অন্তর্নিহিত বিরোধগুলোর কিন্তু কোনো সমাধানই হয়নি। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, অর্জনের পরিমাপ। যে কোনো দ্বিপাক্ষিক আলোচনার পরই তো লাভ ক্ষতির একটা খতিয়ান মেলাতে হয়। একদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু অর্জিত বিষয়, যেমন বোয়িং জেট বিক্রি, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি এবং নতুন একটা বাণিজ্য বোর্ড গঠন। কিন্তু অন্যদিকে অমীমাংসিত বা স্থগিত বিষয়গুলোর তালিকাটাও নেহাত ছোট নয়। বিশেষ করে এনভিডিয়ার সে অত্যাধুনিক H200 AI চিপ বিক্রির কোনো সুরাহা হয়নি। আবার ইরান সংঘাত নিয়ে বিশ্ববাজার যখন টালমাটাল, তখনও চীনের কাছ থেকে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি আদায় করা যায়নি। এমনকি চীনের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন নিয়ে যে দীর্ঘদিনের দাবি ছিল, সেটারও কোনো অগ্রগতি দেখা যায়নি। এই অর্থনৈতিক ফলাফলগুলোকে প্রাক্তন ভারপ্রাপ্ত ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ওয়েন্ডি কাটলার খুব সহজ ভাষায় বলেছেন, প্রত্যাশার চেয়ে অনেক নিচে। আর সত্যি বলতে কি, এটা শুধু তার একার মত নয়। বিশেষজ্ঞদের মধ্যে একটা সাধারণ ঐকমত্যই তৈরি হয়েছে যে এবারের বাণিজ্যিক প্রাপ্তিগুলো ছিল একেবারেই নগণ্য। কোনো পক্ষই আসলে আলোচনার টেবিলে খুব বড় কোনো চমক নিয়ে আসেনি। আর এর থেকেই আমরা চলে আসছি তৃতীয় ভাগে, বাণিজ্য যুদ্ধের রেশ। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, ওয়াশিংটন আর বেইজিং উভয় পক্ষই কেন বড় কোনো চুক্তির দিকে না হেঁটে এই ভঙ্গুর যুদ্ধবিরতিতেই সন্তুষ্ট থাকল? প্রত্যাশা কেন এতটা কম ছিল? কেন দুটি দেশের শীর্ষ নেতারা এত সাধারণ একটা ফলাফলেই রাজি হয়ে গেলেন? এর আসল উত্তরটা লুকিয়ে আছে তাদের কিছু অন্তর্নিহিত অর্থনৈতিক আর রাজনৈতিক বাস্তবতার মধ্যে। আসল ব্যাপারটা হলো, এই অর্থনৈতিক আর রাজনৈতিক বাস্তবতাগুলোই উভয় পক্ষকে একটু আক্রমণাত্মক অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য করেছে। ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, তারা বুঝতে পেরেছে যে 145% শুল্ক আরোপের মতো কঠোর নীতি খুব একটা কাজে দেয়নি। উল্টো চীন হুমকি দিয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে বাধা দেওয়ার, যা কিনা মার্কিন শিল্পের জন্য রীতিমতো বিপর্যয় ডেকে আনতে পারে। আবার চীনের বড় বড় ব্যাংকগুলোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা দিলে যে অর্থনৈতিক পরিণতি হবে, সেটাও মার্কিন প্রশাসন এই মুহূর্তে নিতে চাইছে না। অন্যদিকে চীনের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। তারা নিজেদের একটা দুর্বল অভ্যন্তরীণ অর্থনীতির সাথে রীতিমতো লড়াই করছে, আর পাশাপাশি প্রযুক্তিগত দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ উভয় পক্ষই খুব ভালো করে বুঝে গেছে যে এই মুহূর্তের সংঘাত বাড়ালে সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। একটু খেয়াল করলে দেখবেন 2025 সালের একদম শুরুতে দেখা গিয়েছিল চরম বাণিজ্য নীতি আর সেই 145% শুল্কের খড়ক।
এরপর পরিস্থিতি একটু শান্ত হল। 2025-এর শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় একটা বাণিজ্য যুদ্ধবিরতি চুক্তি হল, আর সেখান থেকে মে 2026-এর এই সাধারণ শীর্ষ সম্মেলনে এসে আমরা দেখতে পাচ্ছি খুব অল্প কিছু চুক্তি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল বর্তমান বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছে এই 2026 সালের অক্টোবরেই। হাতে মাত্র 5 মাসের মতো সময় বাকি। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই চুক্তির মেয়াদ বাড়াতে কোনো পক্ষেরই তেমন কোনো তাড়াহুড়ো বা আগ্রহ চোখে পড়ছে না। চলুন এবার আমাদের চতুর্থ ভাগে প্রবেশ করি, গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা। চীনা নেতা শি জিনপিং এই পুরনো আর পরিচিত সম্পর্কের দিকে ফিরে যাওয়াকে বোঝাতে বেশ ভারী একটা কূটনৈতিক পরিভাষা ব্যবহার করেছেন, গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা। শুনতে বেশ জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু এর আসল অর্থটা বেশ সহজ। এটি মূলত এমন একটি কাঠামো যেখানে অর্থনৈতিক আর কৌশলগত অচলাবস্থাগুলো ঠিকই বজায় থাকবে, কিন্তু তা উভয় পক্ষকেই একটু স্বস্তি নেওয়ার সুযোগ করে দেবে। অর্থাৎ এটা বিশৃঙ্খল আর একতরফা কোনো সংঘাত নয়, বরং এমন একটা পরিচালিত পরিস্থিতি যেখানে কেউ কারো সাথে একমত নয় ঠিকই, কিন্তু দুজনেই খুব ভালো করে জানে যে অপরপক্ষ ঠিক কী করতে পারে। এখন এই ব্যাপারটাকে যদি আমরা দুই দেশের দৃষ্টিকোণ থেকে তুলনা করি, তাহলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মার্কিন দৃষ্টিকোণ থেকে দেখলে মূল সমস্যাগুলোর কিন্তু কোনোই সমাধান হয়নি। চীনের সেই বাণিজ্য নীতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক প্রভাব বাড়ানোর মতো উদ্বেগজনক বিষয়গুলো একদম আগের মতোই রয়ে গেছে। কিন্তু বিপরীত দিক থেকে দেখলে চীনের জন্য এটা একটা বিশাল স্বস্তির ব্যাপার। তারা একটা পরিচিত আর অনুমেয় অচলাবস্থার মধ্যে ফিরে আসতে পেরেছে। তাদের ভাষায় বলতে গেলে এটা হলো দুটি বৃহৎ দেশের সহাবস্থানের সঠিক পথ অন্বেষণ করার একটা সুযোগ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের স্কট কেনেডির একটা কথা এ প্রসঙ্গে দারুণভাবে মিলে যায়। তিনি বলেছেন, 1 বছর আগে আমরা যেখানে ছিলাম তার তুলনায় একটি পাল্টা বিপ্লব হয়েছে এবং আমরা আবার স্থিতিশীলতায় ফিরে এসেছি। কথাটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। 2025 সালের শুরুর দিকে সেই যে বিধ্বংসী 145% শুল্কের লড়াই শুরু হয়েছিল, তার তুলনায় বর্তমান পরিস্থিতি তো চীনের জন্য রীতিমতো একটা বড় বিজয়। এই স্থিতিশীলতায় ফিরে আসাকে তিনি পাল্টা বিপ্লব বলছেন, যা প্রমাণ করে যে প্রাথমিক সেই ঝড়ের পর এই বেসলাইন স্থিতিশীলতা আসলে চীনের জন্যই সবচেয়ে বেশি লাভজনক প্রমাণিত হয়েছে। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ ভাগে, সুস্পষ্ট প্রতিযোগিতার যুগ। এতক্ষণের এই আলোচনা থেকে একটা ব্যাপার একদম স্পষ্ট, যে ভূ-রাজনৈতিক সম্পর্কগুলো মৌলিকভাবেই পাল্টে গেছে এবং বিশ্ব এখন সম্পূর্ণ নতুন একটা স্বাভাবিকতার মধ্যে প্রবেশ করেছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, সম্মেলনে কি বলা হয়েছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল কি বলা হয়নি। চীনের শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন করে কম দামে পুরো বৈশ্বিক বাজার ভাসিয়ে দেওয়ার নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু দীর্ঘদিনের জোরালো আপত্তি ছিল। কিন্তু অবাক করা ব্যাপার হল, এবারের সম্মেলনে এই বিষয়ে এক অদ্ভুত এবং লক্ষণীয় নীরবতা বজায় রাখা হয়েছে। এই নীরবতাই আসলে প্রমাণ করে দিচ্ছে যে উভয় পক্ষই বর্তমান অচলাবস্থাকে এক প্রকার মেনে নিয়েছে। আর এই বাস্তবতাটাই রেনমিন বিশ্ববিদ্যালয়ের কুই শৌজুন একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়াশিংটন এবং বেইজিং এখন চীন মার্কিন সম্পর্ককে আর সহযোগিতামূলক সোনালী যুগে ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা করে না। একদম সত্যি কথা। অবাস্তব সহযোগিতার সেই পূর্ণ স্বপ্ন তারা এখন ছেড়ে দিয়েছে। তার বদলে দীর্ঘমেয়াদী মতবিরোধের যে কঠিন বাস্তবতা, সেটাকেই তারা এখন স্বীকার করে নিয়েছে। সুতরাং পুরো সম্মেলনের চূড়ান্ত সারসংক্ষেপ টানলে এটাই দাঁড়ায়, দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা এবং মতবিরোধের একটি পারস্পরিক স্বীকৃতি। জোর করে কোনো অসম্ভব সহযোগিতার চেষ্টা করার চেয়ে একে অপরকে স্পষ্টভাবে প্রতিযোগী হিসেবে মেনে নেওয়াটাই হচ্ছে বর্তমান সময়ের নতুন কূটনীতি। তবে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে ঠিকই এগিয়ে চলছে। এই 5 মাসের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর খুব বেশি দিন বাকি নেই। আর এখানে আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, এই তথাকথিত গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা কি সত্যি টিকে থাকবে, নাকি বিশ্ব অর্থনীতিতে নতুন কোনো প্রচণ্ড ঝড় ওঠার আগে এটা কেবলই একটা সাময়িক আর ভঙ্গুর বিরতি? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো কেবল সময় বলে দেবে। তবে আপাতত আমাদের সবাইকে এই নতুন এবং ভঙ্গুর স্বাভাবিকতার সাথে মানিয়ে নিতে হবে।